নমস্কার, CNN 24 চ্যানেলে আমি মৌটুসী আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই সংবাদ শিরোনাম। 31 ডিসেম্বর রাজ্য জুড়ে পুলিশের অভিযান হবে তীব্রতর। 1 জানুয়ারি পিকনিক পার্টির জন্য নতুন এসওপি ঘোষণা মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা। অখণ্ড ভারতের পূজারী ছিলেন ঋষি অরবিন্দ, বললেন দিগন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকার আত্মমর্যাদা রক্ষার জন্য 12 ডিসেম্বর শিলচরের রাজীব ভবনে নাগরিক সভা। এক সপ্তাহের ভিতর দেবপ্রসাদ দাসের হত্যাকারীদের আটক করার আহ্বান, অন্যথায় পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও, সড়ক অবরোধ কার্যসূচি। রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের পক্ষে 200 জন দুস্থ পুরুষ ও মহিলাদের শীতবস্ত্র বিতরণ। এবারে সংবাদ বিস্তারিত। বাইক চালাতে গিয়ে রোজ অযথা প্রাণ যাচ্ছে বহু যুবক যুবতীর। রাজ্যের যুব সম্প্রদায়ের রক্ষার জন্য 31 ডিসেম্বর রাজ্য জুড়ে কঠোরতম পদক্ষেপ বলবৎ করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মা বাবা অপেক্ষায় থাকেন কখন ফিরবে তাদের ছেলেমেয়েরা। তাই ইংরেজি নববর্ষ উদযাপনের দিন বাইক আরোহী এবং পিকনিক দলের দুর্ঘটনা মুক্ত রাখতে সমগ্র রাজ্য জুড়ে ব্যাপকভাবে তৎপর থাকবে পুলিশ বাহিনী। 1 জানুয়ারি পিকনিক পার্টিগুলোতে যাতে দুর্ঘটনা এড়ানো যায় তার জন্য বলবৎ থাকবে এদিন আরেকটি এসওপি। সে অনুযায়ী গাড়ি চালকরা কোনো নেশা করে গাড়ি চালালে তাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে সাসপেন্ড হবে তাদের লাইসেন্স। তাছাড়া দায়ী থাকবে পিকনিক দল। 31 ডিসেম্বৰ ৰাতিপুৱাৰ পৰাতো ইয়াত সমগ্ৰ অসমখনতে পুলিচ ওলাব। মানুহক মৰিব দিব নোৱাৰি। হেলমেট দুটা আৰু এটা কি, যদি এক্সিডেণ্ট হয় মটৰচাইকেলৰ পৰাৰ পিছত এনেকুৱা বচাৰ নিয়ম আছে নেকি যে পিছফালে উঠি থকাজনে হেলমেট নিপিন্ধাকৈ বাচিব? আমাৰ কি স্বাৰ্থ আছে? মানুহকতো বচাব লাগিব নহয়। ডেকা ডেকা ল'ৰা মৰি যায়, মাক বাপেকৰ এটা ল'ৰা এক্সিডেণ্টত মৰি যায়। গতিকে 31 ডিসেম্বৰ ৰাতিপুৱাৰ পৰাতো ইয়াত সমগ্ৰ অসমখনতে পুলিচ ওলাব। কোনো মটৰচাইকেল 60ৰ ওপৰত স্পীডত চলিব নিদিওঁ। কাৰণ ল'ৰা এজন মৰি গ'লে দেউতাক মাকৰ কিমান কষ্ট এইটো দেউতাক মাকেহে বুজি পায়। সেইকাৰণে হেলমেট চবেই পিন্ধা কৰক। আৰু অসমত চব কথাতে কিবা এটা বাহানা ওলাই পেলাই আইনৰ পৰা দূৰত যোৱা নিয়মটো বাদ দিব লাগে। কাৰণ হেলমেট পিন্ধা নিপিন্ধালৈ পুলিচৰ একো লাভ লছ নহয়, কিন্তু হেলমেট নিপিন্ধিলে যেতিয়া মানুহ এজনৰ মৃত্যু হয় পৰিয়ালটোলৈ কি বেদনা আহে, দুখ আহে, কষ্ট আহে, এইটো পৰিয়ালটোৱে বুজি পায়। ঋষি অরবিন্দ অখণ্ড ভারতে বিশ্বাসী ছিলেন। অখণ্ড ভারতের পূজারী ছিলেন ঋষি অরবিন্দ। ভারত একদিন সর্বশ্রেষ্ঠ স্থানে পৌঁছবে, কারণ ভারত সনাতন ধর্মে বিশ্বাসী। আমরা প্রায়শই হিন্দু ধর্ম, সনাতন ধর্ম নিয়ে কথা বলি, কিন্তু আমরা খুব কমই জানি যে সেই ধর্ম কি। অন্যান্য ধর্ম বিশ্বাস ও পেশার সঙ্গে জড়িত ধর্ম, কিন্তু সনাতন ধর্ম হলো জীবন। এটি এমন কিছু যা জীবিত হিসাবে বিশ্বাস করা যায়। বৃহস্পতিবার শিলচর গুরুচরণ কলেজে শ্রী অরবিন্দের উত্তরপাড়া বক্তৃতার আলোকে সনাতন ধর্ম এবং তার 5টি স্বপ্ন শীর্ষক আলোচনায় বক্তৃতা দিতে গিয়ে ঋষি অরবিন্দের উদ্ধৃতি নিয়ে সাহিত্য একাডেমি অনুবাদক পুরস্কার বিজয়ী বক্তা দিগন্ত বিশ্ব শর্মা একথা বলেন। তিনি বলেন, আলিপুর জেল থেকে মুক্তি পাওয়ার পর ঋষি অরবিন্দ উত্তরপাড়ায় জনসম্মুখে ভাষণ দেন। একে বলা হয় উত্তরপাড়া বক্তৃতা। উত্তরপাড়ার ভাষণে তিনি জনগণের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন, যেখানে একজন বিপ্লবী থেকে আধ্যাত্মিক মানুষের উত্তরণের প্রথম বার্তা দেওয়া হয়। তিনি বলেন, অরবিন্দ দেব যখন আলিপুর বোমা মামলায় গ্রেফতার হয়ে জেলে যান তখন শিলচর দাস তাকে মূল্যায়ন করেছিলেন এবং বলেছিলেন যে মানুষ তাকে দেশপ্রেমের কবি হিসেবে স্মরণ করবে, জাতীয়তাবাদের দৃষ্টিভঙ্গি হিসেবে মনে রাখবেন, মানবতার পূজারী হিসেবে স্মরণ করুন। নির্জন কারাগারে তার ছিল অপরিসীম আধ্যাত্মিক উপলব্ধি। তার কথায় কারাগারের ভিতরে আত্মার কান্না শুনেছেন। বন্দী অবস্থায় তিনি অনুভব করেছিলেন যে দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য নয়, তাকে জীবনের অন্য পথ খুঁজতে হবে। কারাগার থেকে বেরিয়ে এসে তিনি ছিলেন অন্যরকম একজন মানুষ। তিনি রাজনীতি থেকে দূরে সরে গিয়ে আধ্যাত্মিক কাজে নিমগ্ন হন। বিপ্লবী অরবিন্দ ঋষি অরবিন্দে পরিণত হন বলে উল্লেখ করেন তিনি।
এদিন অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক জ্যোতিলাল চৌধুরী, অধ্যক্ষ বিভাস দেব, ডাক্তার রাজশ্রী পাল, অধ্যাপক নিরঞ্জন রায় উপস্থিত ছিলেন। তাহলে 1 বছর পূর্বে দেশ বন্দে মাতরম ধ্বনিতে একটা জাতির আশায় অধঃপতিত অবস্থা থেকে নতুন উত্থিত লক্ষ লক্ষ মানব হৃদয়ের আশায় পূর্ণ ছিল, আর এখন একটা স্তব্ধতা, সবাই যেন বিভ্রান্ত। এই আন্দোলনের অন্তরালে কে ছিলেন? শ্রী অরবিন্দ সব সময়ই বলেছেন যে ভগবান ছিলেন ভগবত সংকল্প। নীরবতা নিরুৎসাহের উৎস নয়, বরং নীরবতার মধ্যেই শিক্ষা লাভ করা যায়। এখানে ঠিক একই অনুভূতি জেল যাওয়ার আগেও শ্রী অরবিন্দ করেছিলেন, যখন বিপিন পাল আর কয়েকজন নেতাকে ব্রিটিশ বন্দী করেছিল। তখন বন্দে মাতরম, তার পত্রিকা বন্দে মাতরমে শ্রী অরবিন্দ লিখেছিলেন দি ফাইট। তাহলে তার আরেকজন শিষ্য নীরজ বরণ লিখেছেন যে শ্রী অরবিন্দের নিজের বক্তব্যের উপর মন্তব্য নিষ্প্রয়োজন, স্বয়ং পাঠে অনুভব করা যাবে এর অন্তর্নিহিত আবেগ। শ্রী অরবিন্দ একে বলেছেন, এই হচ্ছে বিশ্ব চেতনার উপলব্ধি, realization of the cosmic consciousness. What exactly or what precisely is meant by cosmic consciousness? নীরজ বরণ লিখেছেন, সর্বভূতে ঈশ্বর দর্শন, সর্বভূতে ঈশ্বর দর্শন এবং ঈশ্বরের মধ্যে সর্বভূতের অধিষ্ঠান, সর্বভূতে ঈশ্বর দর্শন এবং ঈশ্বরের মধ্যে সর্বভূতের অধিষ্ঠান। এদেশের গণতন্ত্র ও সুচেতনতার গৌরবময় পরম্পরা আজ বিদ্বেষ সর্বস্ব শাসকদের দ্বারা বেপরোয়াভাবে আক্রান্ত। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশিকা অমান্য করে ভাষিক সংখ্যালঘুদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। এনআরসি সংক্রান্ত বিষয়ে আধিপত্যবাদীরা প্রশাসনকে নিয়ে স্বৈরতন্ত্রী অত্যাচার কায়েম করেছে। অসহায় জনগণের উপর অভ্যন্তরীণ উপনিবেশবাদের সন্ত্রাস নিরঙ্কুশ করার জন্যই পরপর প্রদীপ দত্তরায় ও অনির্বাণ রায়চৌধুরীকে আক্রোশের শিকার করা হয়েছে। ইতিমধ্যে বরাক উপত্যকার নানা স্থানে এই জ্যোতিবিদ্বেষ অত্যাচারের বিরুদ্ধে জাগ্রত জনমত প্রকাশ করেছে। 1961 সালের অক্টোবরে আসাম বিধানসভায় অনুমোদিত ভাষা আইন অনুযায়ী বরাক উপত্যকার সরকারি ও বেসরকারি সংস্থার সমস্ত কাজে বাংলা ভাষার ব্যবহার বৈধতা প্রাপ্ত। এই অধিকার আদায়ের জন্য 19 মে 11 জন এবং পরবর্তীতে আরও অনেকে শহীদ হয়েছেন। অথচ ইতিহাসের সত্যকে ভুলণ্ঠিত করে আগ্রাসনবাদীরা ভাষা গণতন্ত্রের মৌল আদর্শই ধ্বংস করতে চাইছে। অন্ধ আক্রোশের শিকার হয়েছেন প্রতিবাদী প্রদীপ দত্ত রায় ও তরুণ সাংবাদিক অনির্বাণ রায় চৌধুরী। বিচার ব্যবস্থাকেও আধিপত্যবাদীরা প্রবাহিত করতে মরিয়া। মানবাধিকার যখন আক্রান্ত, সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমরা আবেদন, আত্মমর্যাদা রক্ষার জন্য আগামী 12 ডিসেম্বর রবিবার দুপুর 12টায় শিলচরের রাজীব ভবনের কনফারেন্স হলে দলে দলে সমবেত হয়ে আমাদের যৌথ করণীয় সম্পর্কে দিক নির্দেশ করুন। এক প্রেস বিবৃতিতে অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, অধ্যাপক নিরঞ্জন দত্ত, মৌলানা শারিমুর হক লস্কর, অধ্যাপক সৌরেন্দ্র কুমার ভট্টাচার্য, অ্যাডভোকেট ইমাদ উদ্দিন বুলবুল, অধ্যাপক বীরেন্দ্র সিং, মৌলানা ফরিদ উদ্দিন চৌধুরী, রাজকুমার নকুল সেনা সিংহ, অধ্যাপক পরিতোষ চন্দ্র দত্ত, শিবানী বিশ্বাস, অধ্যাপিকা মন্দিরা নন্দী, দিলীপ কুমার শিখ প্রমুখ। এক সপ্তাহের ভিতর দেবপ্রসাদ দাসের হত্যাকারীদের পুলিশ যদি ধরতে না পারে, তাহলে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং কলেজ রোড, বিবেকানন্দ রোড, আশ্রম রোড, তপবন নগর ইত্যাদি এলাকা বন্ধ করে দেওয়া হবে। এই হুমকি দিয়েছেন তপবন নগর এলাকার স্থানীয়রা। গত 30 আগস্ট সন্ধ্যায় মঙ্গল দাস নামে এক যুবক দেব প্রসাদকে ঘর থেকে ডেকে নিয়ে যায়, পরিকল্পিতভাবে খুন করে পরে দুর্ঘটনায় মৃত্যু বলে বাড়িতে খবর দেয়। এই অভিযোগ জানিয়ে পরিবারের বক্তব্য পোস্টমর্টেমের রিপোর্ট আসার পর 11 সেপ্টেম্বর পরিবারের লোকেরা মঙ্গল দাস, রথীন্দ্র দাস, স্বরূপ দাস, বিবেক দাস এবং টিটন দাসকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। তারপর পুলিশ সুপার শিলচরের বিধায়ক শিলচরের
সংসদ সহ বিভিন্ন জায়গায় পরিবারের লোক এবং স্থানীয়রা অভিযুক্তদের ধরতে দাবি জানান। কোনো এক অদৃশ্য কারণে 5 জন অভিযুক্তকে পুলিশ এখনো ধরতে পারেনি। পুলিশের এই ভূমিকা নিয়ে এলাকার জনমানসে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে, জানান তিনি। দেবপ্রসাদ দাস 30 আগস্টে সন্ধ্যার সময় ঘরে ঘুমিয়েছিল। 5:30টার সময় মঙ্গল দাস করে একটা ছেলে আয়া থারে ডাকিয়া নিছে পরে আমরা তো ভাবছি যে বন্ধুর লগে গেছে, আমরা তো নিশ্চিন্তায় ঘরে বওয়া। হঠাৎ করে রাত 9টার সময় টুটন দাস একটা ছেলে আমরা পাশের বাড়ি ফোন করিয়া কইছে যে আমার বড় ছেলেরা কইছে যে নিকিঞ্জ তোর ভাই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন তো আমরা শুনিয়া আমার বড় ছেলে আমার স্বামী আমরা দৌড়াইয়া ওই যে তেমুকি যে বাজার আমরা গেলাম, গিয়া তার কোনো ফাত্তা পাইলাম না। তখন খবর পাইলাম যে তারে মেডিকেল হসপিটাল লইয়া গেছে। মেডিকেল হসপিটাল গিয়া দেখি ডেড বডি। তখন ডেড বডি দেখিয়া তখন আমরা আর কোনো মানে হুশ জ্ঞান কেরোই নেই, খান্দাকুটি। তখন তো ডাক্তারে তারা কইল যে ডেড। আমরা সবাই খান্দাকুটি করিয়া তখন তো আমার হাজব্যান্ড ভাই আমার বড় ছেলে তারারে মানুষের ঘরে নিয়ে আইছে। নিয়ে আনির পরে তো তারা রাত্রে পোস্টমর্টম রিপোর্টও রাখছে, পোস্টমর্টম করে নিয়ে রাখছে। রাখার পরে তো পরের দিন আমরা তারে আনলাম, আনিয়া তো দাও করা হইল। তখন তো আমরা বইয়া রইলাম, তার খাজুজ হয়েছে। খাজুজ হওয়ার পরে তো আমরা সেপ্টেম্বর আমরা 12-14 দিন পরে আমরা যখন পোস্টমর্টম রিপোর্ট পাইছি, রিপোর্টও পাইছি যে আমার ছেলে মার্ডার। তারপর আমরা গিয়ে কেস দিছি। কিন্তু কেস দেওয়ার পরে আজকে 3-3.5 মাস গত হয়, আমরা কেসের কোনো বিচার পাইলাম না। পুলিশের কাছে যাই, এখন লইয়া 3 জন আয়ো বদলানি হয়েছে, কেউ আমরা কোনো বিচার করে না। আমরা এসপির কাছে গেলাম, এডিশন এসপির কাছে গেলাম, এপির কাছে গেলাম, এমএলএর কাছে গেলাম, তারা কেউ গেলে পরে খালি কয় যে যাও এটা আমরা দেখবো। কিন্তু আমরা আজ পর্যন্ত 3.5 মাস গত এটার কোনো বিচার করে না। এখন আমরা এটা চাই, এটার বিচার না হয় আমরা তা আমরা আজকে এসপি অফিস আমরা গেরাপো করবো। এখন যদি 1 সপ্তাহের ভিতরে আমরা কোনো এটার বিচার না পাই, তাহলে আমরা যে গ্রাম আছে, গ্রামবাসীরা আছে, সবাই আমরা কইছে যে আমরা এটা নিয়ে এসপি অফিস বা আমরা আশ্রম রুট এরিয়া এসে আমরা সব কিছু নিয়ে আমরা এটা গেরাপো করবো। এই শীতের মরশুমে রামকৃষ্ণনগর ও তার পার্শ্ববর্তী এলাকার দুস্থ পুরুষ ও মহিলাদের পাশে দাঁড়ালো রামকৃষ্ণনগর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের কর্মকর্তারা। প্রতি বছরের ন্যায় এবারও তারা অসহায় গরিব লোকেদের মধ্যে কম্বল বিতরণ করেছে। দীর্ঘদিন থেকে রামকৃষ্ণনগর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল 9 ঘটিকার রামকৃষ্ণনগর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের মন্দির প্রাঙ্গণে 200 জন পুরুষ ও মহিলাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিন শীত বস্ত্র তুলে দেন করিমগঞ্জ মিশন থেকে আগত রামভদ্র নন্দজি মহারাজ, উত্তম ভট্টাচার্য, রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সভাপতি সত্যনারায়ণ চৌধুরী, সহ সভাপতি নির্মল কান্তি রায়, সম্পাদক সমরজিৎ বিশ্বাস, যুগ্ম সম্পাদক সত্যজিৎ দেব, বিপেশ রঞ্জন কর, রামকৃষ্ণনগর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের ভূমিদাতা কল্যাণ কুমার সিং, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিকাশ রঞ্জন সিংহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেবাশ্রম সংঘের সদস্য বিমান দাস, মুন্না দেব, অভিজিৎ দেব প্রমুখ। রামভদ্রানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সেবামূলক কার্যের তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীব সেবাই শ্রেষ্ঠ সেবা, আর আমাদের সবাইকে এই ব্যাপারে আন্তরিক হতে হবে। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই আদর্শ স্বামীজি যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে ছিলেন, সেই সেবা আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বামীজি বলছেন যে যদি আমার দিন দেয় তাহলে ভারতবর্ষের প্রান্তে প্রান্তে এই সেবা কার্য আমি পৌঁছে দেব। তো সেই সেবা কার্যের আদর্শকে রেখে আজও রামকৃষ্ণ মিশন শতবর্ষ অতিক্রম হয়ে গেছে, তবুও সেই সেবা কার্যের ভাবধারাকেই রক্ষা করে চলেছে। এবং দুস্থ মানুষদের কাছে আমরা এই বিভিন্ন রকম ত্রাণ সেবা কার্য হিসাবে আমরা পৌঁছাতে চেষ্টা করি। এবং শুধু ত্রাণ নয়, আমাদের এখানে যে শিক্ষা, সংস্কৃতি, আমাদের চিকিৎসা, সমস্ত রকম সেবারই ব্যবস্থা আছে। তার মধ্যে আমরা এই এখন শীতবস্ত্র হিসাবে গরিব দুস্থ মানুষদের কাছে
পৌঁছানোর জন্য আমরা এসেছি এই রামকৃষ্ণনগর সেবা সংঘের মধ্যে দিয়ে আমরা এইটা করার চেষ্টা করছি। আমরা আগামী দিনেও আমাদের যদি কিছু শীতবস্ত্র বা আমাদের যদি কোনো সামগ্রিক আসে, ত্রাণ সামগ্রী, আমরা তখন এই গরিব মানুষদের কথা ভেবে আমাদের এই সেবাশ্রম সংঘের মধ্যে দিয়ে আমরা সেটা বিতরণ করার চেষ্টা করব। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। লোকনাথ জুয়েলার্স, NN দত্ত রোড, শিলচর। মহিলা ও পুরুষদের হলমার্কযুক্ত ডায়মন্ড ও সোনারূপার আকর্ষণীয় গহনার জন্য আজই চলে আসুন। মনে রাখবেন, বিবাহ বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকে সুসজ্জিত ও আকর্ষণীয় করতে রয়েছে লোকনাথ জুয়েলার্স, NN দত্ত রোড, শিলচর। যোগাযোগ নম্বর 9401962421 ও 9401146094। শিলচর তথা বরাকের অন্যতম সাউন্ড ও লাইটের জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার, শিলচর। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, বিবাহ বা জন্মদিনকে আকর্ষণীয় করে তুলতে ডিজে সাউন্ড, কালারিং লাইট, ইনভার্টার, ব্যাটারি সহ সব ধরনের ইলেকট্রনিক সামগ্রীর জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার, শিলচর। যোগাযোগ নম্বর 9435170349 ও 7002348349।
ফিরে এলাম বিরতির পর। কয়লার সমস্যা ভুগছেন ইটভাটার মালিকরা। কয়লার অভাবে ইটভাটা চালু রাখা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার এই সমস্যার সমাধান নিয়ে অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়ের সঙ্গে ইটভাটার মালিক সহ সিমেন্ট ও স্টিল মালিকরা এক বৈঠক করেন। বৈঠক শেষে ব্রিক্স ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি উদয় শঙ্কর গোস্বামী বলেন, কয়লা সময়মতো না পেলে এই বছর ভাটাগুলো বন্ধ হয়ে যাবে। বর্তমানে কয়লার অভাবে ভাটা চালুই হয়নি। তিনি এও জানান, একটি চালান দিয়ে লরি কয়লা নিতে হবে মেঘালয়ের এক সূত্র তাদের জানিয়েছে, কিন্তু তা কোনোভাবে সম্ভব নয়। সরকার যদি সময়ে কয়লা ব্যবস্থা না করে তাহলে এবছর ইট তৈরি আর সম্ভব হবে না। এতে সরকারি নির্মাণ কাজও বন্ধ হয়ে যাবে এবং ইটের অভাব মারাত্মকভাবে দেখা দেবে। তিনি এও বলেন, এই বিষয় নিয়ে অভিভাবক মন্ত্রী অশোক সিংহলের সঙ্গে আলোচনা করেছেন। আগামীকাল তারা মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রদান করবেন বলে জানিয়েছেন। संतलाल सिंह ब्रिक इंडस्ट्री ओनर उन्हें लेबर यूनियনের ভারতীয় চা মজদুর সংঘ। আমি একটাই কথা বলবো, গভর্নমেন্ট যাতে এইটার একটা সুব্যবস্থা করে আমরা জেনুইন রেটে যাতে কয়লা পাই। যদি কয়লা আমরা না পাই, দেখুন প্রায় এক মাস তো নভেম্বরটা চলেই গেছে, ডিসেম্বরের আজকে 9 তারিখ হয়ে গেল। এই যদি আরেক মাস চলে যায় আমরা কয়লা না পাই, আর এই যে সাইক্লোনিক এফেক্ট হয়েছে এটাতে কাঁচা ইট অন্তত প্রত্যেকটা ইট ভাটাতে 4 থেকে 6 লাখ পর্যন্ত ইট নষ্ট হয়ে যায়। আরও বেশি, আরও কারো আরও বেশি 8 লাখও হতে পারে, 10 লাখও হতে পারে। সেটা আমি এক্স্যাক্টলি সব ফিগার আমার কাছে নেই, কিন্তু মিনিমাম 4 লাখ থেকে মানে আরম্ভ হয়েছে। যার যেরকম প্রোডাকশন ছিল ওদের কয়লা মানে কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এখন আমরা এইটা কালকে আমি আমাদের যে গার্জিয়ান মিনিস্টার অশোক সিংহল সাহেবের সঙ্গেও আমরা কথা বলেছি। আমরা চিফ মিনিস্টারকে অ্যাড্রেস করে কালকে একটা মেমোরেন্ডাম দেব। 3 দিক থেকেই আসবে এই মেমোরেন্ডামটা। ওই মানে ব্রিক ইন্ডাস্ট্রিও একটা দেবে, একটা সিমেন্ট কোম্পানি থেকে আসবে, এবং টি গার্ডেনের টাইট সেক্রেটারি ছিলেন উনিও একটা মেমোরেন্ডাম কালকে দেবেন, এবং ডিসি মহোদয়া এইটা স্টিল ইন্ডাস্ট্রির ওরা দেবে। ডিসি মহোদয়া এইখানে যে চার্জে আছে ওরা এটাকে ফরওয়ার্ড করে পাঠাবেন। আর ডিসি ওরা কথা দিয়েছেন, ডিসির সঙ্গে আমার রাজীব রায় সাহেব যোগাযোগ করে এই কথাটা ওনাকে সব বলবেন। আমিও ডিসি মহোদয়কে এই ইয়েটা ব্রিফ করে বলে দেব কিছু পরে, এবং আমি আশা করছি যে গভর্নমেন্ট এটা একটা আমাদের চিফ মিনিস্টার এই ব্যাপারে একটা ভালো পজিটিভ পদক্ষেপ নেবেন। কালাইন এলাকার কুরকুরি চা বাগানে খিচুড়ি খেয়ে ডায়রিয়া আক্রান্ত হয়ে মোট 26 জনের মধ্যে বছর 50-এর মহিলা সরস্বতী মুন্ডা নিহত হয়েছেন মঙ্গলবার। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় কালাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে 6 জনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বুধবার সন্ধ্যায়। বাকি 19 জনের চিকিৎসার জন্য ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ প্রয়োজনীয় ওষুধপত্রের যোগান দেওয়ার পাশাপাশি আক্রান্তদের বাড়িতেই রেখে চিকিৎসা চালিয়ে বলে জানান কালাইন হাসপাতালের ইনচার্জ ডাক্তার সুমন ভৌমিক বুধবার। কিন্তু আক্রান্তদের দেহে রোগের প্রকোপ না কমায় আক্রান্ত রোগী যথাক্রমে চুমকি বাউরি, সমীরণ বাউরি, সুকিতা বাউরি, মানিক বাউরি, পূরব মুন্ডা সমেত আরও 15 জনকে কালাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার। বাকি 4-5 জনের চিকিৎসা নিজেদের বাড়িতে চলছে বলে জানা গেছে। এদিকে কালাইন হাসপাতালের ইনচার্জ ডাক্তার সুমন ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুরকুরি বাগান এলাকার শ্রমিকদের দেহে আচমকা ডায়রিয়া ও বমির প্রাদুর্ভাব দেখা দেওয়া সম্পর্ক জানাতে গিয়ে জানান খিচুড়ি প্রসাদ খাওয়া থেকে ছড়িয়েছে ওই রোগের প্রাদুর্ভাব। ডাক্তার ভৌমিক জানান বাগান এলাকায় স্থানীয় রাজু সাহা নামক জনৈক এক ব্যক্তি শালচাপড়ায় নারায়ণপুর এলাকার কালা ঠাকুর বাবার আশ্রমের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি সেখান থেকে খিচুড়ি প্রসাদ এনে বাগান শ্রমিকদের মধ্যে বিতরণ করেন।
আর এসব খিচুড়ি ভক্ষণের ফলে ফুড পয়জনিং হয়ে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে প্রাথমিক তদন্তে ধরা পড়ার কথা জানিয়েছেন ডাক্তার ভৌমিক। কাটিগড়া থেকে হিলাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। এখন তো খালি দস্ত জ্বর আর পেট বেদনা পেছন কামড়ার। এটা কেটা লাগি হয়েছে? খিচুড়ি খাইয়া। কোন জায়গা খাইছিলা খিচুড়ি? ও এটি বললেন চাপড়া থেকে আনছে। ও ওটা খাইয়া তো খালি দস্ত আর পেট বেদনা। যে সাডেনলি কুৰকুৰি বাগানত কিবা 25-26টা কেছ পেচেণ্ট পোৱা গৈছে, গেষ্ট্ৰ'এণ্টাৰাইটিছ পেচেণ্ট। আপুনি এটা মেডিকেল টিম পঠাই এইটো ইনভেষ্টিগেশ্যন কৰক যিটো কিয় কাৰণে হৈছে। তো সেই তেনেকুৱাকৈ আমি এটা মেডিকেল টিম পঠালোঁ, ডক্টৰ থাকিলে তাতে। আৰু ডক্টৰ কোনে আছিলে স্যার? ডক্টৰ বিশ্বজিৎ নাথ আৰু লেব টেকনিচিয়ান আছিলে, তাৰপিছত MPW আশা ৱৰ্কাৰ আছিলে। এইটো আমি এটা পঠালোঁ, সিহঁতে প্ৰিলিমিনাৰী এটা ইনভেষ্টিগেশ্যন কৰিলে আৰু মেডিচিনো লৈ গ'লে। তাতে আমি যিবিলাক পেচেণ্ট আছে তাতে দিলে আৰু তাৰ পৰা আমি মানে ষ্টুল ৱাটাৰ কালেকশ্যন আৰু ষ্টুল কালেকশ্যন কৰিলোঁ যে কিবা ইনফেকশ্যন আছে কিনা। এইটো আমি ইনভেষ্টিগেশ্যন কৰিলে আমি গম পাম। পূর্ব বিস্তারিত 25 ও 26 ডিসেম্বর শ্রী কাছাকান্তি সেবা সমিতির বার্ষিক উৎসব পালন না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র আগামী 16 ডিসেম্বর অনাড়ম্বরভাবে মন্দির প্রতিষ্ঠার 43তম তিথি পূজা উৎসব পালন করা হবে। সর্বসাধারণ ভক্তবৃন্দের অবগতির জন্য শ্রী কাছাকান্তি সেবা সমিতির পক্ষে এই সংবাদ জানান উদারবন শ্রী কাছাকান্তি সেবা সমিতির সাধারণ সম্পাদক অংশুমান দত্ত। খেলার খবর। উদারবন ক্রীড়া সংস্থা আয়োজিত কিষণ লাল রায় ও পুষ্পা রানী রায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিরোপা পেল রংপুর নিউ যুবক সংঘ ক্লাব। বৃহস্পতিবার DNHS স্কুল মাঠে বৃহস্পতিবার ফাইনাল প্রতিযোগিতায় 2-0 গোলে তারা হারালো ঘরোয়া দল টেবিস টেনিস ক্লাবকে। গোল করেন 24 মিনিটে সাদ্দাম হোসেন মজুমদার ও 66 মিনিটে বাবা সেনা সিংহ। খেলার শুরু হতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন বিধায়ক মিহির কান্তি সোম, DNHS স্কুলের অধ্যক্ষা ভারতী ভট্টাচার্য, জিপি সভানেত্রী সাধনা আচার্য, আঞ্চলিক পঞ্চায়েত সহ সভাপতি অমিতাভ সিংহ, জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ, জেলা মিনিস্টার গেমসের সভাপতি চন্দন শর্মা। সঙ্গে ছিলেন DNHS স্কুলের প্রাক্তন অধ্যক্ষ সূর্য কুমার শর্মা, আয়োজক সংস্থার সভাপতি সুজিত দেব ও সাধারণ সম্পাদক মৃণাল ভট্টাচার্য। এরপর সেনাবাহিনী প্রধান সস্তিক বিপিন রাওয়াতের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। 1 মিনিট নীরবতা পালন করা হয়। পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া আধিকারিক সত্যনাথ দাস, অতিরিক্ত পুলিশ সুপার সীমান্ত প্রদীপ কানোয়ার, সাংসদ রাজদীপ রায়ের প্রতিনিধি পুলক দাস ও দাতা পরিবারের পক্ষ থেকে কিরণ শঙ্কর রায়ের বোন প্রতিমা রায় ও বিধায়ক মিহির কান্তি সোম। সাংসদ প্রতিনিধি পুলক দাস তার বক্তব্যে এই ক্রীড়াঙ্গনের পরিকাঠামো সুন্দর করে গড়ে তোলার জন্য সাংসদ তহবিল থেকে 5 লক্ষ টাকা দেবার কথা ঘোষণা করেন ও গ্রামীণ খেলার উন্নয়নে গুরুত্ব দিতে আয়োজকদেরকে বলেন। বিধায়ক সোম তার বক্তব্যে অভিভাবকদের শিশুদের মোবাইল না দিয়ে শরীরচর্চা ও খেলাধুলা করতে মাঠে পাঠাতে অনুরোধ করেন। বিধায়ক সোম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদারবন্দে মিনি স্টেডিয়াম গড়ে তোলার জন্য অর্থ মঞ্জুর করেছেন, তা ইষ্টাপুর এলাকায় হবে বলে বিধায়ক জানান। উদারবন থেকে নিহিরকান্তি রায়ের প্রতিবেদন। ওনারা যেভাবে সুন্দর শৃঙ্খলাভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সেই কাজ আপনাদের খেলা সম্পূর্ণ করেছেন, উভয় পক্ষেই খুব ভালো খেলেছেন। হার জিতের খেলা আছে। আপনাদের কাছে প্রাইজ ডিস্ট্রিবিউশন এখনই হবে। তবে উদাহরণের জন্য একটা সুখবর, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের অফিসার রয়েছেন। দুটো আমরা স্টেডিয়াম পেতে যাচ্ছি। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উদাহরণের জন্য একটা মিনি স্টেডিয়াম, একটা ফুল পেজ স্টেডিয়াম। আমি ধন্যবাদ জানাচ্ছি এই খেলা পরিচালনা করার জন্য আমাদের প্রিমিয়ার কাপ চ্যাম্পিয়নশিপে সহজ জয় পেল তারাপুর এসি।
তারা 104 রানে হারিয়েছেন সোনাই ক্রিকেট সংস্থাকে। SM দেব স্টেডিয়াম এদিন তারাপুর দলের 146 রানের জবাবে সোনাই মাত্র 42 রানে অল আউট হয়েছে। সন্তোষ লহকর আন্তজেলা ফুটবলের ডি জোনে চ্যাম্পিয়ন হলো করিমগঞ্জ। ফাইনালে তারা 3-1 গোলে হারিয়েছে শক্তিশালী শিলচর দলকে। মাস্টার্সের ব্যাডমিন্টন আসর থেকে ফিরে এসে জমকালো সংবর্ধনা পেলেন শিলচরের সিনিয়র শাটলার জগৎজ্যোতি রাজকুমার। বুধবার সকালে তাকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। পরবর্তীতে নিজ বাড়িতে পৌঁছার পর রীতি মেনে তাকে স্বাগত জানান পরিবারের সদস্যরা। আসন্ন বিশ্বকাপ পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে নির্বাচিত করল BCCI। আসলে বিরাট কোহলির লম্ফচম্ফ কমাতে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচের 5 উইকেট শিকার করে নিজের জাত চিনিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তার এই বোলিংয়ের সমস্যায় পড়ে গেল ইংল্যান্ডের ব্যাটিং লাইন। আজকে CNN 24 এর খবর এখানে শেষ করছি। নমস্কার।